আমরা আজকে আমরা গতদিনে আচ্ছা তোমরা যারা ইমপ্রুভমেন্টের জন্য আছো তারা আরেকবার জেনে নাও। সেটা হলো যে আমরা সকালবেলার যে ক্লাসটা ওইটা কন্টিনিউ করব না, আমরা রাতেই দুইবার ক্লাস নেব, 8টা থেকে 9টা এবং 10টা থেকে 11টা। এটার কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেইন কারণ আর কি। সেকেন্ড কারণ হচ্ছে সকালবেলা মাঝে মাঝে বিদ্যুৎ থাকতেছে না। ওকে, এবার দেখো, সেটা হলো আমরা রাত্রি 8টায় পড়বো হচ্ছে রিডিং রাইটিং এবং 10টায় পড়বো প্রোজ পোয়েট্রি। সো প্রোজ পোয়েট্রি, আমরা যে পোয়েট্রি পড়ছিলাম, পোয়েট্রিতে আমরা আমাদের যে সাজেশন সেই সাজেশন ফলো করছি এবং সাজেশন অনুযায়ী আজকে এখন রয়েছে হচ্ছে আমরা এই তিনটা পড়েছি আমাদের ইউলিসিস থেকে। আজকে আমরা পড়ব ইউলিসিসের প্রশ্নটা হচ্ছে এখানে এটা যে ডিসক্রাইব দ্য ভিক্টোরিয়ান স্পিরিট অথবা ফিচার্স অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম ইউলিসিস। ইউলিসিসের ভেতরে ভিক্টোরিয়ান স্পিরিট বা ফিচার কি রয়েছে। তোমরা যারা নিউ সেকেন্ড ইয়ারে ছিলা, যারা এখন ধরো ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবা, নিউ সেকেন্ড ইয়ারে তোমরা ক্লাস করেছো, হিস্ট্রিতে তোমরা পড়েছো, হিস্ট্রিতে আমরা বলছিলাম যে আমরা ফিচারগুলি পড়তে হবে প্রত্যেকটা এজের। সো এই যে ভিক্টোরিয়ান স্পিরিট বা ভিক্টোরিয়ান ফিচার, এটাই হচ্ছে ভিক্টোরিয়ান যুগের ফিচার। সো ওই যুগের কবিতা ইউলিসিস। সো এখানে ইউলিসিসের ভেতরে ওই যুগের বৈশিষ্ট্য এই কবিতার মধ্যে রয়েছে। সো এখন কথা হচ্ছে যে এই কবিতার ভেতরে ভিক্টোরিয়ান স্পিরিট বা ভিক্টোরিয়ান ফিচার কি কি রয়েছে সেগুলো আমাদেরকে এখানে আলোচনা করতে হবে। তো আমাদের ইউলিসিস কবিতার ভেতরে যে ফিচারগুলি রয়েছে আমরা যদি একটু খেয়াল করি, যেমন এই যে ভিক্টোরিয়ান লিটারেচার, এটার ফিচার হচ্ছে এগুলো। ভিক্টোরিয়ান যুগের রাইটারদের ভেতরে অন্যতম রাইটার হচ্ছে আমাদের এই হচ্ছে টেনিসন, আলফ্রেড লর্ড টেনিসন। সো তার রাইটিং এবং এইখানে তিনি তার ইভেন এই টেনিসনকে বলা হয় যে ভিক্টোরিয়ান যুগের রিপ্রেজেন্টেটিভ, কেননা ভিক্টোরিয়ান যুগের ফিচারগুলি তার রাইটিংয়ের ভেতরে প্রবলভাবে রয়েছে। তো এর জন্য তাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এবং তার রাইটিংগুলো থেকে আমরা ভিক্টোরিয়ান যুগের ফিচারগুলি পাই। তো আজকে আমরা এখানে ভিক্টোরিয়ান যুগের কোন কোন ফিচার এই ইয়ের ভেতরে রয়েছে, ইউলিসিসের ভেতরে, সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে রয়েছে কুইন, আচ্ছা আমরা তো পেলামই না মনে হচ্ছে, এই লিস্টের ভেতরে মনে হচ্ছে পাচ্ছি না, এরকম একটা ভাব। সো আমরা যদি একটু ব্যাক করি, আচ্ছা এর ভেতরে এখানে আমরা কয়েকটা ফিচার অ্যাড করতে হয়তো ভুলে গেছি, ওগুলো আমি অ্যাড করবো পরবর্তীতে। আচ্ছা আমরা এই আমাদের যে নোটটা, সেই নোটটা থেকে আমরা ফলো করি। ভিক্টোরিয়ান যুগের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা এক্সপ্লোরেশন করা বা অজানাকে জানা বা অভিযান করা, এগুলোতে তারা খুব পছন্দ করতো। সো এটা এখানে নাই, আমি এটা দিতে ভুলে গেছি হয়তো, এটা আমি অ্যাড করে ফেলবো এখানে। সো এটাই জেনে রাখো যে ভিক্টোরিয়ান যুগের মানুষগুলো ছিল একটু মানে রেস্টলেস। তারা সব সময় নতুন নতুন জায়গায় যেতে চাইতো, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে চাইতো। তারা একই সঙ্গে যুদ্ধবাজ ছিল। আহ, যুদ্ধবাজ নেগেটিভ অর্থে না, মানে পজিটিভ অর্থেই। তারা নতুন নতুন জিনিস আবিষ্কারের নেশা আর কি ছিল তাদের। তারা ঘরে বসে চুপচাপ, সংসার তাদের ওইভাবে ভালো লাগেনি, তারা এগুলোই করতো। সো আমরা শুরুতেই এই ইউলিসিস কবিতাটির আমরা এই প্রশ্নটা পড়বো এবং তারপরে আমরা ইউলিসিস কবিতাটির যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেটা একটু পড়বো। সো এখানে দেখো এই প্রশ্নটা, যে প্রশ্নটা আমরা এইখানে সাজেশনে রয়েছে যে ভিক্টোরিয়ান স্পিরিট, তো এখানে এটাই বলছে যে কমেন্ট ইউলিসিস আনকোয়াঞ্চেবল থ্রাস্ট ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, অতৃপ্ত যে তৃষ্ণা হচ্ছে নলেজ এবং অ্যাডভেঞ্চারের, সেইটা সম্পর্কে এখানে লিখতে বলা হচ্ছে। আচ্ছা এই মেইন প্রশ্নটা উপরে রয়েছে, এটা আমি
কেটে গেছে আর কি ছবি তোলার সময়। এরপর আরেকটা আছে, ডাজ ইউলিসিস রিপ্রেজেন্ট ভিক্টোরিয়ান ফিলোসফি অফ লাইফ? তো অবশ্যই ভিক্টোরিয়ান যুগের যে ফিলোসফি অফ লাইফ বা ফিচার বা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, ট্রেডস, ট্রেন্ডস যত যা আছে আর কি সবই ভিক্টোরিয়ান ইউলিসিসের ভেতরে রয়েছে। তো যেভাবেই আসুক না কেন তোমরা এইটা প্রশ্নটা লিখলেই হয়ে যাবে। এবার দেখো আমরা একটু এইটা একটু পড়ি, একটু পড়ে আমরা তারপরে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আগে পড়লে ভালো হতো, কিন্তু আমাদের সময়ের একটা বিষয় আছে যার জন্য আমরা এটা আগে পড়ে নিচ্ছি। দেখো আমি যদি তোমাদেরকে এক কথায় একটা কথা বলি, ইউলিসিস কবিতাটার এক কথার যে সামারি, মানে খুবই শর্টেরও শর্ট সামারি, সেটা হচ্ছে যে একজন যোদ্ধা যে কিনা যুদ্ধক্ষেত্র থেকে তার নিজ রাজ্যে তিনি ফিরে আসলেন। তো ফিরে আসার পরে তার রাজ্যে তাকে অভিবাদন জানানো হলো, সবই ওকে ঠিক আছে, কিন্তু এর পরবর্তীতে তিনি রাজ্যে তার শাসনভার গ্রহণ করছেন এবং শাসনভার গ্রহণ করে তিনি দেখছেন যে তার আর ভালো লাগছে না। ভালো না লাগার কারণ হচ্ছে তিনি বলছেন যে, মানে তার কমরেড যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে চলো আমরা আরো একটা যুদ্ধে ঠিক না, আমরা আরো একটা অভিযানে যাই, অজানাকে জানার জন্য, জ্ঞান আহরণের জন্য আমরা চলো আবার একটা অভিযানে যাই। এবং এটা যাওয়ার হিসেবে তিনি এখানে লজিক দেখাচ্ছেন যে তার বউ পুরনো হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, তারপরে তার এই যে স্যাভেজ পিপুল তাদেরকে শাসন করা, এগুলো করে আসলে তিনি কোনো মজা পাচ্ছেন না, এগুলোতে ডালনেস তিনি দেখতে পাচ্ছেন, এগুলো মনোটোনাস অনেক। তিনি চাচ্ছেন যে নতুন জিনিসকে আবিষ্কার করবেন এবং নতুন জিনিসের সন্ধানে যাবেন। সো এই কথাটাই মূলত এখানকার খুবই শর্টেস্ট যে সামারি, সেটা যে তিনি যুদ্ধক্ষেত্রে ফিরে আসলেন অভিযান থেকে, এসে তিনি বাসায় চুপচাপ থাকতে পারছেন না, তিনি আরো নতুন নলেজের সন্ধানে, তিনি যুদ্ধ ঠিক না, নতুন নলেজের সন্ধানে তিনি যেতে চাচ্ছেন। আচ্ছা, সো এখানে দেখো আমরা এই প্রশ্নটা এবার পড়ব। দেখো যে though it is believed that Tennyson composed Ulysses soon after the death of Arthur Hallam to shake off the deep shock, the poem is largely an embodiment of the Victorian spirit. বলা হচ্ছে যদিও এটা বিশ্বাস করা হয় যে ইউলিসিস কবিতাটা লিখেছেন আমাদের টেনিসন, তার একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে আর্থার হাল্লাম। আর্থার হাল্লামের মৃত্যুর পর তিনি, মানে তার অসময়ে একটা মৃত্যুর পর তিনি খুবই দুঃখিত হয়ে পড়েন, খুবই কষ্ট পান, এবং সেই কষ্টের পরেই তিনি মূলত এই কবিতাটা লিখেন বলা হয়। কিন্তু তারপরে এই কবিতাটাতে রয়েছে ভিক্টোরিয়ান স্পিরিট, মানে ভিক্টোরিয়ান স্পিরিটের একটা মানে মূর্তায়ন বা এমবডিমেন্ট এটা বলা হচ্ছে। মানে এক কথায় যদিও এটা কষ্টের মধ্যে তিনি লিখেছেন, তারপরে ভিক্টোরিয়ান যুগের অনেক স্পিরিট এটাতে রয়েছে। তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা তখন টেনিসনের অনেকগুলো কবিতা পাবা। সো ওই কবিতাগুলির ভিতরে রয়েছে দ্য লটোস ইটার্স কবিতাটা অনেক সুন্দর একটা কবিতা। সো ওইগুলোতে যে আর্থার হাল্লাম সম্পর্কে তুমি বর্ণনা পাবা। এখন শুধু এটুকুই জেনে রাখো যে আর্থার হাল্লাম ছিল তার এক বন্ধু, যে কিনা অসময়ে মারা যায়, এবং সে মারা যাওয়ার ফলে সে অনেক ডিপলি শকড হয়। After Arthur Hallam's death, the poet felt the need for going forward and braving the struggle of life. আর্থার হাল্লামের মৃত্যুর পর তিনি এই পোয়েট ফিল করেন যে তার আবারও সামনে এগিয়ে চলা উচিত এবং লাইফের যে সাহসী স্ট্রাগলগুলি সেগুলো করা উচিত। না, বাইরে পাশের বাড়ির ছেলেপেলে খুব চিল্লাপাল্লা করতেছে। But the poem is more than that personal issue, কিন্তু এই কবিতায় ওই পার্সোনাল ইস্যুর চেয়ে আরো বেশি কিছু আছে। The poet successfully changed the personal feelings into impersonal spirit. পোয়েট এখানে খুবই সাকসেসফুল, তার যে পার্সোনাল স্পিরিট সেটাকে ইমপার্সোনাল স্পিরিটে তিনি নিয়ে গেছেন, পার্সোনাল ফিলিংটাকে। বাই চুজিং এ সুইটেবল মিথিক্যাল ক্যারেক্টার, তিনি একটা সুইটেবল মিথোলজিক্যাল যে ক্যারেক্টার রয়েছে ইউলিসিস, তাকে তিনি চুজ করেছেন। দ্য পোয়েট টেক দ্য অ্যাডভান্টেজ অফ প্রেজেন্টিং ন্যাশনাল ফিলোসফি অফ অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার অফ অ্যান অবজেক্টিভ ওয়ে।
তো বলা হচ্ছে যে তিনি এখানে চুজ করেছেন একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার যেটা ইউলিসিস, এবং এটার মাধ্যমে তিনি একটা অ্যাডভান্টেজ নিচ্ছেন তার যে যুগ, ভিক্টোরিয়ান যে যুগ, সেই ভিক্টোরিয়ান যুগের ফিলোসফি। সেই ফিলোসফিটা কি? অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। এইটাকে তিনি জাতীয় তার জাতীয় ফিলোসফি আর কি, সেটাকে তিনি এখানে এই কবিতার মাধ্যমে অবজেক্টিভ ওয়েতে তিনি উপস্থাপন করছেন। অর্থাৎ কবি তার নিজের কথা বলছেন না, তিনি একটা ক্যারেক্টার নিয়েছেন ইউলিসিস, সেই ইউলিসিসের মাধ্যমে তিনি এটাকে ছদ্মবেশে আর কি বলতে পারো যে এটাকে তিনি উপস্থাপন করছেন আমাদের সামনে। Tennyson chose Ulysses, the mythical hero, as the speaker of the poem. Ulysses returned home after 20 years. আচ্ছা, বলছে টেনিসন তিনি তার এই কবিতাটা একটা মানে মেথিক্যাল হিরো যিনি হচ্ছেন ইউলিসিস, তাকে তিনি তার কবিতার স্পিকার হিসেবে উপস্থাপন করেছেন। এবং যে স্পিকার ইউলিসিস, সে হচ্ছে রিটার্ন করতেছে 20 বছর পর তার বাড়িতে, বা মানে তার দেশে আর কি ফিরে আসছে। But the old warrior is fought in the Trojan War could not enjoy the bliss of family life. কিন্তু এই যে বৃদ্ধ ওয়ারিয়র যোদ্ধা, সে কিনা যুদ্ধ করেছে এই ট্রোজান ওয়ারে, ট্রোজান ওয়ার বলতে ট্রয়ের যে যুদ্ধ, সেই যুদ্ধে মানে যুদ্ধ করেছেন। সে 20 বছর সেখানে যুদ্ধ করার ফলে সে আর ফ্যামিলি লাইফ আর কি এনজয় করতে পারেনি। His heroic spirit yearned for more knowledge and adventure. তার যে হিরোইক স্পিরিট, এটা তাকে আরো আগ্রহী করে তুলেছে আরো বেশি নলেজ এবং অ্যাডভেঞ্চারের প্রতি। So he made arguments, আচ্ছা, so he made arrangements for a new adventure. সুতরাং সে নতুন আরেকটা অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করেছে। This philosophy of action and adventure of Ulysses has been suggested in this poem. এই যে ফিলোসফি অফ অ্যাডভেঞ্চার, যেটা হচ্ছে যে মানে অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার, এই ফিলোসফিটা এই কবিতায় সাজেস্ট করা হয়েছে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট কি পাচ্ছি, সেটা হচ্ছে ভিক্টোরিয়ান যুগের একটা ফিচার হলো অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার। অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার, এগুলো পয়েন্ট আউট করে মনে মাথার মধ্যে রাখবা এবং সেই অনুযায়ী লিখে যাবা। বা এই যে প্রশ্নটা, এটাও তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলেও তোমরা লিখে দিলেও ভালো মার্কস পাবা। খালি কোটেশন বাড়াতে হবে, এখানে একটা কোটেশন আছে, তোমাদেরকে 2টা কোটেশন দিতে হবে। The Victorian period is well known for its enrichment of knowledge, expansion of empire and growth of economy. বলা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, যেটা ভিক্টোরিয়ান এজ, মহারানী ভিক্টোরিয়া ছিলেন ব্রিটিশদের রানী, সেই ভিক্টোরিয়ার আমলটা খুবই সুপরিচিত। কিসের দিক দিয়ে? এনরিচমেন্ট অফ নলেজ, জ্ঞানের সমৃদ্ধির দিক দিয়ে, তারপর এক্সপানশন অফ এম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য বিস্তারের দিক দিয়ে, এবং গ্রোথ অফ ইকোনমি এবং টাকা পয়সা ইকোনমির যে অর্থনীতির যে গ্রোথ, সেটার দিক দিয়েও। তাহলে এখানেও কিন্তু আমরা 3-4টা ফিচার পেয়ে গেলাম, এনরিচমেন্ট অফ নলেজ, এক্সপানশন অফ এম্পায়ার, তারপর গ্রোথ অফ ইকোনমি। তাহলে এই 3টা এবং অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার, এখানে 4টা। এই 4টাই যদি 4টা পয়েন্ট করে 4টা স্ট্যান্জা করে লিখে দিতে পারো তাহলেই হবে। আরেকটা জিনিস বলছে, দ্য এজ হ্যাড এ থ্রবিং স্পিরিট। বলছে এই এজের একটা থ্রবিং স্পিরিট ছিল। The mythical Ulysses in the poem adequately reflects the spirit because he also has an indomitable spirit. আচ্ছা, এখানকার যে মিথোলজিক্যাল যে ক্যারেক্টার, সেটা হচ্ছে ইউলিসিস, সে খুব মানে সুন্দরভাবে পর্যাপ্তভাবে সে রিফ্লেক্ট করছে ওই ভিক্টোরিয়ান স্পিরিট, যেটা থ্রবিং স্পিরিট, সেটাকে। কারণ তার নিজেরও একটা ইনডোমিটেবল স্পিরিট ছিল, অজেয় অদম্য একটা স্পিরিট ছিল। তাহলে আমরা কি পেলাম? আরেকটা এই থ্রবিং স্পিরিট, এটাও হচ্ছে ভিক্টোরিয়ান এজের একটা ফিচার। His wife, son and kingdom appeared dull to him. এই যে ইউলিসিস, তার কাছে কি তার ওয়াইফ, তার সান, তার কিংডম সবকিছু তার কাছে ডাল মনে হচ্ছিল, মানে নিরানন্দ, কোনো মজা পাচ্ছে না, এরকমটা মনে হচ্ছিল। লাইফ উইদাউট অ্যাডভেঞ্চার ইজ ইকুয়াল টু সেলফ কিলিং। এবং তার কাছে লাইফ, যে লাইফের অ্যাডভেঞ্চার নাই, সেই লাইফটা সুইসাইড করার মতো একটা লাইফ, নিজেকে মানে নিজেকে যেন শেষ করে দেওয়ার মতো একটা লাইফ। সুইসাইড মানে অ্যাডভেঞ্চার তিনি করছেন না, তার মানে তিনি নিজেকে শেষ করে দিচ্ছেন,
এখানে তিনি বলছেন যে হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, বলছে কত না নিরানন্দ বা কত ডাল বাজে একটা অবস্থা পজ করা অর্থাৎ থেমে থাকা অথবা শেষ করে দেয়া, টু রাস্ট আনফার্নিশড, এবং এইটাকে লাইফটাকে আনফার্নিশ করা, নট টু শাইন ইন ইউজ, এবং ইউজ করে এটাকে শাইন না করা। রাস্ট মানে তোমরা জানো জম ধরা, তো বলছে জম ধরিয়ে লাইফটাকে জম ধরিয়ে আনফার্নিশড করা এবং লাইফকে থামানো, কোনো একটা কাজ থামিয়ে দেয়া, বা আমরা যেটা বলি না অবসরে যায়, এই অবসরে যাওয়ার কথা বলছে। অবসরটা কত না ডাল এটা, বরং তার চেয়ে কাজ করে জীবনটাকে আলোকিত করাটাই এখানে তিনি ইম্পর্টেন্ট মনে করছেন। একটা জিনিস খেয়াল করে আমাদের দাদা নানারা কি করে, সরকারি চাকরি বা যে চাকরি করুক না কেন একটা সময় গিয়ে তারা নেয়, অবসর নেয়, এবং অবসর নেওয়ার পরে দেখা যায় তাদের রোগ শোক এগুলো অনেক কিছু বেড়ে যায়, তাদের কনফিডেন্স কমে যায়। তো এখানে ওই বিষয়টাই আর কি বলছে যে আচ্ছা 1 মিনিট। আচ্ছা এবার দেখো যে বলছে আবার আরেকটা কথা যে অনলি লিভিং থ্রু ব্রিদিং ইজ নট লাইফ টু হিম, শুধুমাত্র শ্বাস প্রশ্বাস চালিয়ে বেঁচে থাকাই তার কাছে অর্থাৎ ইউলিসিসের কাছে জীবন না। তিনি এখানে আরেকটা তিনি যেটা বলছেন লাইফ পাইলড অন লাইফ, অর্থাৎ জীবনের উপরে জীবন, এইটা ইজ নট এনাফ টু অ্যাকোয়ার দ্য নলেজ হিজ হার্ট ইয়ার্নস ফর, বলছে জীবনের পর জীবন অর্থাৎ তার জীবন, তারপরে তার ছেলের জীবন, তার ছেলের জীবন, নাতিপুতি, এইটাকে তিনি বলছেন যে লাইফের পাইল, পাইল বলতে স্তূপ, অর্থাৎ জীবনের ওপরে জীবন। তো এরকম একের পর এক জীবন আসা বা একের পর এক লাইফ আসা বা প্রজন্ম আসা এটা এনাফ না এই হচ্ছে নলেজ অ্যাকুয়ার করার জন্য। যেই নলেজটা তিনি খুঁজছেন বা যে নলেজের জন্য তার প্রবল আগ্রহ, শুধুমাত্র জন্ম দেয়া বা মানুষ করা, ছেলেপুলে পালন করা এবং জীবন কাটিয়ে দেয়া এটা যথেষ্ট নয়। সো দিস শর্ট লাইফ মাস্ট বি কেয়ারফুলি ইউজড ফর সাম নোবেল নোট, বলছে সুতরাং এই শর্ট লাইফটাকে খুব যত্ন সহকারে সতর্কতার সাথে এটাকে ইউজ করা লাগবে, এবং ফর সাম নোবেল নোট অর্থাৎ বৃহৎ কোনো মহৎ কোনো কাজ, এখানে নোট বলতে এখানে কাজ, মহৎ কাজে এটাকে ইউজ করতে হবে। হি ইজ রেডি টু এমব্রেস ডেথ, সে মৃত্যুকে আলিঙ্গন করতে রেডি, ইফ নেসেসারি যদি প্রয়োজন হয়, ইন পারসুয়েট অফ নলেজ, অর্থাৎ নলেজের অনুসরণ করতে গিয়ে নলেজকে খুঁজতে গিয়ে যদি মৃত্যুকে এমব্রেস করতে হয় আলিঙ্গন করতে হয় তাহলেও তিনি রাজি আছেন। হি ইজ কনফিডেন্ট দ্যাট হি স্টিল হ্যাজ দ্য স্ট্রং উইল টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড নট টু ওয়াইল্ড, তিনি এখনও কনফিডেন্ট এইভাবে যে এই জন্য যে মানে তিনি এই বিষয়ে কনফিডেন্ট যে তিনি এখনও শক্তিশালী, যথেষ্ট শক্তিশালী, কিসের জন্য, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ওয়াইল্ড। আচ্ছা তোমাদেরকে আমি পড়িয়েছিলাম না, সেটা হলো ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্সের ফিগারস অফ স্পিচ পড়িয়েছিলাম। তো এইখানে এই ক্লাইম্যাক্স এবং অ্যান্টি ক্লাইম্যাক্সের যে এক্সাম্পল এখানে রয়েছে, এই যে ক্লাইম্যাক্সের হচ্ছে এক্সাম্পল এটা, টু স্ট্রাইভ অর্থাৎ চেষ্টা করা, টু সিক খুঁজে মানে খোঁজা, টু ফাইন্ড খুঁজে পাওয়া, অ্যান্ড নট টু ওয়াইল্ড এবং হাল না ছেড়ে দেয়া। তো এই যে এই বিষয়গুলো দেখো এখানে, এটা হচ্ছে ক্লাইম্যাক্সের এক্সাম্পল। যখন তোমরা যদি কোনো ক্লাইম্যাক্স বিষয়টা আসে তখন তোমাদেরকে এই লাইনটা দিতে হবে, এই লাইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই লাইনটা তোমরা দিও। আর এগুলো যখন এই প্রশ্নটাই লিখবা, এই প্রশ্ন তাহলে এটা তো কোটেশন, তো কোটেশন হিসেবে এটা একটু উপরে নিচে ফাঁকা রেখে দিবা, এটা এক লাইনে দেওয়া আছে, এটার উপরে নিচে ফাঁকা রেখে দিবা, তুমি যেভাবে আমি কোটেশন দিতে বলি ওইভাবে দিবা আর কি।
এরপর বলছে টেনিসন ইউজেস দিস স্পিরিট অফ ইউলিসিস টু রিপ্রেজেন্ট আ ভিক্টোরিয়ান ফিলোসফি অফ লাইফ। আচ্ছা, টেনিসন ইউজ করেছেন এই ইউলিসিসের যে স্পিরিট ভিক্টোরিয়ান ফিলোসফি অফ স্পিরিটকে রিপ্রেজেন্ট করার জন্য। ভিক্টোরিয়ান পিপুল লাইক ইউলিসিস বিলিভড ইন অ্যাকশন। ভিক্টোরিয়ান পিপুল যারা ইউলিসিসের মতো ছিল তারা কাজে বিশ্বাস করত, নট ইন মেয়ার লিভিং। শুধুমাত্র মানে বেঁচে থাকার তাকে তারা বিশ্বাস করতো না, যে আসলাম হচ্ছে খেলাম দিলাম বড় হলাম তারপরে বিয়ে শাদী করলাম বাচ্চা কাচ্চা হলো মারা গেলাম, এটাতে সে বিশ্বাসী ছিল না। দে ইনফ্যাক্ট থ্রাইভড ইন অ্যাকশন। তারা কাজের মধ্যে ডুবে থাকতো, কাজের চেষ্টা করত। কি কি অ্যাকশন তারা করত? ইন জিওগ্রাফিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশন। তারা হচ্ছে জিওগ্রাফিক্যাল, নতুন নতুন দেশ নতুন নতুন দ্বীপ আবিষ্কার করার অ্যাকশানে তারা মেতে থাকতো, এবং একই সঙ্গে ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশন অর্থাৎ নতুন নতুন তত্ত্ব আবিষ্কার, নতুন নতুন জিনিস, ফিলোসফি আর কি, যেটা দার্শনিক যে বিষয় সেই জিনিসগুলো। এই দার্শনের ভিতরে কিন্তু সায়েন্সও পড়ে, কারণ সায়েন্স হচ্ছে একটা গবেষণার বিষয়। সো এখানে এই জিওগ্রাফিক্যাল এবং ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশন বলতে সায়েন্সের যে এক্সপ্লোরেশন সেগুলো রয়েছে। ইন দিস পোয়েম টেনিসন সাকসেসফুলি ক্যাপচার দ্য স্পিরিট অফ হিজ পিরিয়ড। এখানে টেনিসন এই কবিতায় সাকসেসফুলি তার যে সময়ের যে স্পিরিট সেই স্পিরিটটাকে তিনি ক্যাপচার করতে সক্ষম হয়েছেন। ইউলিসিস therefore represent Victorian desires, aspiration for adventure. ইউলিসিস রিপ্রেজেন্ট করছে ভিক্টোরিয়ানদের যে ডিজায়ার, যে ইচ্ছা সেটা, এবং তাদের যে অ্যাডভেঞ্চারের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন, সেটাকে তিনি এখানে উপস্থাপন করেছেন। ইট ক্যাপচার্স দ্য হোল গামুট অফ লাইফ ইন দ্য ভিক্টোরিয়ান এজ। বলা হচ্ছে যে এখানে এই কবিতার মাধ্যমে টেনিসন বা এই কবিতাটা মূলত ক্যাপচার করেছে গামুট বলতে আগাগোড়া সব কিছু আর কি, লাইফের জীবনের যে যা কিছু ফ্রম এন্ড বিগিনিং টু লাইফ সব কিছুই, মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের সব কিছুই এটা উপস্থাপন করছে এই কবিতাটা। লাইক মিথিক্যাল ইউলিসিস দ্য ভিক্টোরিয়ানস ওয়ার আনডান্টেড in making all out effort to know the unknown and expose the yet unexplored areas of the physical and abstract world. বলছে মিথিক্যাল ইউলিসিসের মতো ভিক্টোরিয়ানরাও ছিল হচ্ছে অকুত ভয়। আনডান্টেড বলতে অকুত ভয় আর কি, অকুত ভয়। তারা যে কোনো চেষ্টা করতে রাজি ছিল, মৃত্যুও যদি হতো তাও তারা পরোয়া করতো না। কি করার জন্য? আননোনকে জানার জন্য, এবং যেগুলো আনএক্সপ্লোর রয়েছে এখনো, যেগুলোকে এখন আবিষ্কার করা হয়নি সেগুলোকে আবিষ্কার করার জন্য, এক্সপোজ করার জন্য। এবং সেটা কি ফিজিক্যাল বা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড যেটাই হোক না কেন, সেই সব জায়গারই। অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড বলতে মনোজগৎ আর কি। ফিজিক্যাল জগৎ বলতে এই যে আমাদের পৃথিবী যেটা সেটা, আর অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড বলতে মনোজগৎ, মানে ফিলোসফিক্যাল আইডিয়া যেগুলো। সো এইখানে এই প্রশ্নটা ইজিভাবে চিন্তা করতে হবে। এই প্রশ্নটাতে তোমরা 5টা-6টা ভিক্টোরিয়ান স্পিরিট পাবা, 5টা-6টা সম্পর্কে 5টা-6টা স্ট্যান্জা করলা ছোট ছোট, এবং এখানে 2টা করবা হচ্ছে কোটেশন দেবা, যে এখানে রয়েছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট ওয়াইল্ড, এটা দিতে পারো। আর আরেকটা হচ্ছে যে আমাদের আগের যে ইয়েটা, এই যে এইটা, হাউ ডাল ইট ইজ টু পজ, এটা দিবা। আর আরেকটা আছে এই কবিতার সর্বশেষ লাইন, যে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, এইটাও তোমরা ইউজ করতে পারো কোটেশনটা। শুধু এটুকু দিলেই হবে, আর একটু বড় আছে, 2 লাইন দিলে ভালো। তবে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, এটা হচ্ছে, এটা দিয়ে তোমরা ইউলিসিসের যে মানে কাজ করার যে ইচ্ছা সেটা তোমরা প্রকাশ করতে পারো। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ইউলিসিস সম্পর্কে এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা। এবার আমরা এইটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সম্পর্কে একটু আলোচনা করে আসি। দেখো এই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়লে আমরা অনেক কিছু আরো জানতে পারবো। দেখো এখানে বলছে যে
আমরা এটাকে আরো বড় করতে পারি। বলছি ইউলিসিস ইজ এ ফেমাস ড্রামাটিক মনোলগ অফ টেনিসন। টেনিসনের ড্রামাটিক মনোলগ হচ্ছে ইউলিসিস। তোমরা জানো রবার্ট ব্রাউনিং এর ড্রামাটিক মনোলগ আছে, এখানে ইউলিসিসের আছে। আমরা এখানে দেখছি যে ইউলিসিস একা একা কথা বলছে তার সঙ্গী সাথীদেরকে এবং তাদেরকে অ্যাড্রেস করছে যে মাই ফ্রেন্ডস এইটা। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে এখানে একজন স্পিকার ইউলিসিস সে কথা বলছে এবং কিছু সাইলেন্ট লিসনার রয়েছে এখানে। এখানে বলছি যে ইউলিসিস একটা ফেমাস ড্রামাটিক মনোলগ টেনিসনের। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1842। 1842 সালে এটা প্রথম পাবলিশ হয়। সুন আফটার দ্য ডেথ অফ আর্থার হারলাম হিজ বেস্ট ফ্রেন্ড। আর্থার হারলামের মৃত্যুর খুব কাজ মানে পরপরই আর কি, এবং আর্থার হারলাম ছিল তার বেস্ট ফ্রেন্ড। To overcome the deep shock the poet felt about the need for going forward and braving the struggle of life. এই যে ডিপ শক, তার বন্ধু মারা গেল, সেটা ডিপ শককে ওভারকাম করার জন্য কবি ফিল করলেন যে তার নতুন করে আবার সবকিছু শুরু করা উচিত, তাকে আবার মানে তার লাইফটা ফরওয়ার্ডে নিয়ে যাওয়া উচিত এবং সাহসী যে স্ট্রাগলগুলো সেগুলো করা উচিত, মানে অভিযানে বেরিয়ে পড়া উচিত। The poem resulted from these feelings. এই ফিলিং থেকে যে about the need for going forward, অর্থাৎ জীবনকে সামনের দিকে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা এবং সেই সামনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সাহসী স্ট্রাগলগুলো সংগ্রামগুলো করতে হয়, সেইটা এই ফিলোসফি এই নিড থেকেই মূলত এই কবিতাটা তৈরি করেছেন, তিনি লিখেছেন। It's about the passion for knowledge, for adventure, for the exploration of the yet unexplored areas. এখানে বলছেন যে এই কবিতাটা মূলত অ্যাবাউট দ্য প্যাশন অফ নলেজ, নলেজের প্রতি যে আকাঙ্ক্ষা সেইটা, ফর অ্যাডভেঞ্চার অভিযান করা এবং ওই সমস্ত জায়গা যেগুলো এখনো এক্সপ্লোর হয়নি, আবিষ্কার হয়নি, সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করার আকাঙ্ক্ষা থেকে মূলত এই কবিতাটা। ইট এমবডিজ দ্য ভিক্টোরিয়ান স্পিরিট। এটা হচ্ছে ভিক্টোরিয়ান যে স্পিরিট যে বৈশিষ্ট্য সেটাকে এমবডিজ করছে বা সেটাকে তুলে আনছে আর কি। এরপরে দেখো আমরা এখানে আরো স্টোরি পাবো। ইউলিসিস ওয়াজ দ্য কিং অফ ইথাকা ইন গ্রিস। গ্রিসের একটা রাজ্য ছিল ইথাকা, সেই ইথাকার কিং ছিল হচ্ছে ইউলিসিস। হি ফট এগেইনস্ট দ্য ট্রোজানস অ্যান্ড ডিফিটেড দেম। সে ট্রোজান যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে ট্রোজানদের বিপক্ষে যুদ্ধ করে এবং তাদেরকে হারিয়ে দেয়। ট্রয়ের পক্ষে ছিল, গ্রিকদের পক্ষে সে ছিল। When he returned home after 20 years, he and his wife Penelope became old. আচ্ছা, যখন সে 20 বছর পর তার বাড়িতে ফিরে আসলো, তার ওয়াইফ যার নাম হচ্ছে পেনিলপ, এই পেনিলপ ওল্ড হয়ে গেছে ততদিনে। বাট ইউলিসিস লস্ট ইন্টারেস্ট ইন হোমলি লাইফ। কিন্তু ইউলিসিস তার যে হোমলি লাইফ সেই লাইফের প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। He decided to set out for a new adventure. সে সিদ্ধান্ত নিল যে সে নতুন আরেকটা অ্যাডভেঞ্চারে যাবে। এখানে একটা জিনিস বলি, যারা সৌদি আরবে থাকে বা যারা বাহিরের দেশে থাকে, আমাদের দেশের থেকে যারা প্রবাসী হিসেবে যায়, তারা দেখবে 2-4-5 বছর থাকার পরে দেশে আসার পরে একটু ছটফট করে, তাদের আর ভাল লাগে না। কারণ বাংলাদেশে আমাদের যে লাইফ সেটা তো আলসেমির লাইফ। আমরা দুপুরে খাওয়ার পরে একটা ভাত ঘুম না দিলে আমাদের হয় না। কিন্তু এরকম অনেক জায়গা আছে যারা মানে সারাক্ষণই কাজ করে, সারাক্ষণ কাজের মধ্যে থাকার পরে একটা সময় গিয়ে সে কাজ বলতে এখন কাজ অ্যাডভেঞ্চার যা কিছুই হোক না কেন, যখন তুমি রেস্টে যাবা তখন কিন্তু ভালো লাগবে না যদি তোমার স্পিরিটটা ওই রকম হয়। সো এখানে ওই আমাদের দেশের যেমন লোকগুলো বাহিরে যারা থাকে তারা দেশে এসে ছটফট করে আবার যেতে চায়, এরকমটা হয়। তোমাদের কারো যদি আত্মীয় স্বজন থাকে দেখবা খেয়াল করে, বা এখানে এসেও সে মনমরা হয়ে থাকছে, তার ম্যাচ করতে পারছে না, সে আবার নতুন ভাবে যেতে চাচ্ছে, এই বিষয়গুলো ঘটে। সো এখানে এই ইউলিসিসের ব্যাপারে সেই জিনিসটাই ঘটছে। তো ইউলিসিসের ভিতরে স্পিরিট ছিল, সে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, জ্ঞান আহরণ করবে, তো তার জন্য এটা আরো কষ্টকর। হি ডিসাইডেড টু সেট আউট ফর এ নিউ অ্যাডভেঞ্চার। সে নতুন একটা অভিযান সেট করার জন্য সিদ্ধান্ত নিল। দিস পোয়েম রেকর্ডস দ্য মেন্টাল স্ট্রেংথ অফ ইউলিসিস। এই পোয়েমটা মূলত ইউলিসিসের মেন্টাল যে মানসিক যে শক্তি সেটারও একটা রেকর্ড।
However, Ulysses mental কি ব্যাপার However, Ulysses' mental strength and willpower has been used in the Victorian context. ভিক্টোরিয়ানদের প্রসঙ্গে এখানে ইউলিসিসের যে মেন্টাল যে শক্তি এবং ইচ্ছা যে পাওয়ার, এখানে উইল বলতে ইচ্ছা, উইল পাওয়ার এখানে ইউজ করা হয়েছে ভিক্টোরিয়ান কনটেক্সটে। The poem deals with the thriving spirit of the Victorians had for knowledge, exploration, discovery and invention. এই কবিতাটা মূলত আলোচনা করছে ভিক্টোরিয়ানদের যে থ্রাইভিং স্পিরিট সেটা, এবং যেটা তারা শো করতো তাদের নলেজ, তারপরে এক্সপ্লোরেশন, ডিসকভারি অ্যান্ড ইনভেনশনের জন্য। এখানে দেখো নলেজ মানে তো জ্ঞান, এবার এক্সপ্লোরেশন মানেও আবিষ্কার করা, তারপর ডিসকভারি মানেও আবিষ্কার করা, ইনভেনশন মানেও আবিষ্কার করা। এখানে পার্থক্য আছে। এক্সপ্লোরেশন মানে হচ্ছে আবিষ্কারের উদ্দেশ্যে বেরিয়ে পড়া, আবিষ্কার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। ডিসকভারি মানে হচ্ছে পৃথিবীতে অলরেডি আছে কিন্তু মানুষ এখনো দেখেনি বা ধরাছোঁয়ার বাহিরে, সেই জিনিসটাকে আবিষ্কার করাকেই বলা হচ্ছে ডিসকভারি। যেমন ধরো কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, সো এটা ডিসকভার করেছিল, এটা ইনভেনশন না। আমেরিকা আগে থেকেই ছিল, কলম্বাস এটা আবিষ্কার করলো 1492 সালে মেবি স্পেন থেকে গিয়ে। সো এটা সে ডিসকভারি করলো, এটা আগে থেকে ছিল প্রকৃতিগতভাবে। এখন আরেকটা জিনিস এখানে ইনভেনশন হচ্ছে সায়েন্টিফিক যে ইনভেনশনগুলো সেগুলো, যেমন কম্পিউটার এটা আগে ছিল না বাট এটা ইনভেনশন করা হলো। ইন্টারনেট আগে ছিল না, এটাকে নতুনভাবে ইনভেনশন করা হলো। যা কিছু আমরা যন্ত্রের যা কিছু দেখি, যান্ত্রিক যে বিষয়গুলি সেগুলো সবই যান্ত্রিক যে আবিষ্কারগুলি সবই ইনভেনশন, আর প্রাকৃতিক যে আবিষ্কারগুলি সে সবগুলোই হচ্ছে ডিসকভারি। ইউলিসিস ইজ কম্পোজড ইন দ্য ফর্ম অফ ড্রামাটিক মনোলগ। এবার দেখো বলছে যে ইউলিসিস ড্রামাটিক মনোলগের যে ফর্ম, যে আকার আকৃতি, সেটাতে কম্পোজ করা হয়েছে। ইউলিসিস অ্যালোন স্পিক্স থ্রু আউট দ্য পোয়েম। পুরো কবিতা জুড়ে ইউলিসিস একাই কথা বলছে। Some silent listeners whom Ulysses addressed as my mariners and my friends are present around him. কিছু চুপচাপ থাকা লিসনার রয়েছে যাদেরকে ইউলিসিস এখানে অ্যাড্রেস করছেন, সম্বোধন করছেন মাই ম্যারিনার হিসাবে, অর্থাৎ আমার নাবিকগণ এটা বলে, অথবা মাই ফ্রেন্ডস আমার বন্ধুগণ এটা বলে অ্যাড্রেস করছে, এবং তারা এখানে তার আশেপাশে রয়েছে বলে মনে হচ্ছে। দ্য স্পিকারস ইউথফুল স্পিরিট অ্যান্ড হিজ থ্রাস্ট ফর আনলিমিটেড নলেজ হ্যাভ বিন রিভিলড ইন হিজ স্পিরিট। স্পিকারের যে মানে ইউথফুল স্পিরিট এবং তার যে তৃষ্ণা নলেজের প্রতি, সেটা এখানে রিভিল করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। However, the poem lacks the analysis of the psyche of the speaker. যাই হোক, এখানে এই কবিতাটার ভেতরে স্পিকারের যে সাইকোলজি, সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা এখানে দেওয়া হয়নি। সাইকোলজিক্যাল অ্যানালাইসিস এটা আবার ড্রামাটিক মনোলগের একটা অন্যতম বৈশিষ্ট্য। Similarly, it lacks sharp dramatic turns of the successful dramatic monologue. এবং একই সঙ্গে এটা যে একেবারে সাকসেসফুল ড্রামাটিক মনোলগ তা না, কারণ এখানকার ড্রামাটিক টার্নগুলি সেগুলো কিন্তু ওরকমটা নেই, শার্প আকারে নেই, তীব্র আকারে নেই। দ্য পোয়েম, আচ্ছা এবারে দেখছো যে দ্য পোয়েম ইজ রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স। এই কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। দ্য পোয়েম, আচ্ছা দ্য লাইনস আর ইন আয়াম্বিক পেন্টামিটার। লাইনগুলো আয়াম্বিক পেন্টামিটার উইদাউট রাইম অ্যাট দ্য এন্ড, এবং সবগুলোর শেষে গিয়ে কিন্তু রাইম নেই, মানে এন্ডে রাইম নেই, যদিও আয়াম্বিক পেন্টামিটার রয়েছে, তো লাস্টে এগুলোর ছন্দ নেই। যেমন এখানে আইডেল কিং, এখানে ব্যারেন ক্র্যাগ, সো এটা মিল হলো না, তাহলে এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। যেখানে ভার্সের মিল নাই সেখানে কি বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। দ্য ব্ল্যাঙ্ক ভার্স ম্যাসেজ ওয়েল দ্য হিরোইক টোন অফ দ্য স্পিকার। বলছে এই ব্ল্যাঙ্ক ভার্সটা স্পিকারের হিরোইক টোনটাকে প্রকাশ করতে খুব ভালো করেছে আর কি, হিরোইক টোনটাকে প্রকাশ করতে বা হিরোইক টোনের সঙ্গে ম্যাচ করেছে, ফিট হয়েছে।
The speaker's heroic spirit has been carried over from line to line by the run of blank verse, run on blank verse। আচ্ছা, এখানে এই ব্ল্যাঙ্ক ভার্সটার নাম হচ্ছে রান অন ব্ল্যাঙ্ক ভার্স। রান অন মানে হচ্ছে কন্টিনিউয়াস। সো এখানে এই কবিতাটায় স্পিকারের হিরোইক স্পিরিটটা মানে সামনের দিকে এগিয়ে গেছে লাইন বাই লাইন রান অন ব্ল্যাঙ্ক ভার্সের মাধ্যমে। The blank verse also reflects Ulysses' manliness। এই ব্ল্যাঙ্ক ভার্সটা অলসো রিফ্লেক্ট করছে ইউলিসিসের যে ম্যানলিনেস, পুরুষ মানুষের যে কোয়ালিটি, সেটা আর কি প্রকাশ করছে। এরপরে দেখো ফিগারস অফ স্পিচ, এখানে কি কি রয়েছে। The figures of speech used in the poem also contribute to the heroic spirit of speaker। এখানকার যে ফিগারস অফ স্পিচগুলো রয়েছে এগুলোও হিরোর যে হিরোইক স্পিরিট সেটা প্রকাশ করতে সাহায্য করছে। ফর এক্সাম্পল, drink life, drunk delight, to rust unfurnished, like a sinking star, gloom, the dark, the deep moans, the sounding furrows, are all figures of speech, are all figures which have been used to suggest Ulysses' heroic quality। আচ্ছা, এই সব কিছুই ইউলিসিসের হিরোইক কোয়ালিটিকে সাজেস্ট করার জন্য এখানে ইউজ করা হয়েছে। There are also allusions and reference। এই কবিতার ভিতরে অ্যালিউশনও রয়েছে, রেফারেন্সও রয়েছে। For instance, the rainy heights, Telemachus, men that strove with God, Happy Isles and Achilles are used very effectively to recreate Ulysses' heroic past। ইউলিসিসের যে হিরোইক বা বীরত্বপূর্ণ অতীত, সেই অতীতটাকে রিক্রিয়েট করার জন্য এখানে এইগুলো মানে রেফারেন্স এবং অ্যালুশন ইউজ করা হয়েছে। Thus the figures, reference and allusions used in Ulysses are functional rather than decorative। এভাবে বলা হচ্ছে যে ইউলিসিসের ভেতরে যে ফিগারসগুলো ইউজ করা হয়েছে, রেফারেন্স এবং অ্যালুশনগুলো ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে খুব ইউজফুল, কার্যকরী। এগুলো যে শুধুমাত্র ডেকোরেশনের জন্য ইউজ করেছে তা না, এগুলো ফাংশনাল। আচ্ছা, এবার আমি এই শেষের অংশটুকু আরেকবার পড়ছি, দেখো। Ulysses present both Tennyson's personal determination and Victorian spirit in the form of dramatic monologue। ইউলিসিস মূলত এই টেনিসনের যে পার্সোনাল ডিটারমিনেশন সেটাও প্রকাশ করছে, তার বন্ধু মারা যাওয়ার পরে আর কি সে নতুনভাবে সব কিছু শুরু করতে চাচ্ছে এটা, এবং আরেকটা দিক দিয়ে ভিক্টোরিয়ান যে স্পিরিট সেটাকেও উপস্থাপন করছে। It has all the elements of a dramatic monologue except psychoanalysis। এই টেনিসনের এই ইউলিসিসের সমস্ত এলিমেন্টই রয়েছে একটা ড্রামাটিক মনোলগের, শুধুমাত্র সাইকো অ্যানালিসিসটা এখানে নেই। আচ্ছা, সো এই হচ্ছে টেনিসনের ইউলিসিস সম্পর্কে। এবার আমরা এখান থেকে কিছু শর্ট কোশ্চেনের আমি সাজেশন তোমাদেরকে দেব, যাতে করে তোমরা এখান থেকে পড়তে পারো এবং বলা যায় এখান থেকে কমন পড়ে যেতে পারে। তো তোমরা এই প্রশ্নগুলি একটু লিখে নিতে পারো, বা ভিডিওটা যখন চলবে তখন তোমরা এইগুলো পড়ে নিবা আর কি। এটা আসতে পারে যেমন হু ইজ পেনিলোপ, পেনিলোপকে। এরপরে হু ওয়াজ একিলিস, একিলিস সম্পর্কে আসতে পারে। এগুলো হচ্ছে ব্রিফ কোশ্চেনের অ্যান্সার। তারপরে আরেকটা আসতে পারে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হিয়ার। এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? এখানে মূলত মেটাফর ইউজ করা হয়েছে। আমি লাইফকে পান করবো, এখানে লাইফকে তো পান করতে চাইনি, এটা জাস্ট ফিগার মেটাফর ইউজ করা হয়েছে। তারপরে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, এটার মিনিংটা কি? হোয়াট ডাজ দ্য লাইন মিন, এই লাইনের মিনিংটা কি? তো এই লাইনটা মূলত মিন করছে যে স্পিকার এই মানে কবিতার যিনি ইউলিসিস, তিনি তার লাইফটাকে কমপ্লিটলি এনজয় করতে চাচ্ছেন। হু ইজ ইউলিসিস, এইটা আসবে মানে আসতে পারে। তারপরে হু ইজ দ্য সান অফ ইউলিসিস, অথবা হু ইজ টেলিমেকাস, টেলিমেকাস হচ্ছে ইউলিসিসের যে ছেলে তার নাম। এরপরে আসতে পারে হচ্ছে হোয়াট ডাজ ইউলিসিস সেজ অ্যাবাউট হিজ ওয়াইফ, তার ওয়াইফ সম্পর্কে ইউলিসিস কি বলছেন। আচ্ছা, আরবি তোমাকে দেখা যাচ্ছে। আচ্ছা,
এরপরে দেখো হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? এটা আই এম বিকামিং এ নেম, হোয়াট ডাজ দ্য লাইন মিন। আমি একটা নামে পরিণত হচ্ছি। এই লাইনটার মিনিং হচ্ছে যে এ হাউসহোল্ড অ্যান্ড ফ্যামিলিয়ার নেম ইন হোম অ্যান্ড ইন অ্যাব্রোড। মানে এমন একটা নাম, সুপরিচিত নাম যেটা দেশ এবং বিদেশে পরিচিত, সেটাকে বলা হয় আই অ্যাম বিকামিং এ নেম। মানে আমি একটা নাম করা হয়ে যাচ্ছে বা আমার নেম ফেম হচ্ছে, বিষয়টা এরকম। এরপরে আমি যদি আরো বেশ কয়েকটা কোশ্চেন এর কথা বলি, সেটা হচ্ছে যে আচ্ছা, হোয়াট ডাজ ইথাকা সিম্বলাইজ। এখানে ইথাকা কোন জিনিসকে সিম্বলাইজ করছে? ইথাকা সিম্বলাইজেস অ্যান আনচেঞ্জিং কান্ট্রি উইথ ডালনেস অ্যান্ড ব্যারেননেস। অর্থাৎ ইথাকা সিম্বলাইজ করছে একটা দেশ, যে দেশটার ভেতরে কোনো চেঞ্জ নাই এবং সেটা ভেতরে ডালনেস এবং ব্যারেননেস রয়েছে। এখানে আবার আসতে পারে হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ইউলিসিস। ইউলিসিস হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। হোয়াই কান্ট ইউলিসিস ম্যাচ উইথ হিজ ওয়াইফ। কেন ইউলিসিস তার ওয়াইফের সঙ্গে ম্যাচ করতে পারছে না? তো এটা এরকম তো হতে পারে যে ইউলিসিস কান্ট ম্যাচ উইথ হিজ ওয়াইফ বিকজ অফ হিজ ওয়াইফ ডাজন্ট হ্যাভ অ্যান ভিক্টোরিয়ান স্পিরিট লাইক হিম। তার ওয়াইফের মধ্যে ভিক্টোরিয়ান স্পিরিটটা নাই। এখানে ওল্ড ওয়াইফ বা এজড ওয়াইফ বলছে, এর কারণটা হচ্ছে সে নিজেও তো এজড, কিন্তু কেন তার ওয়াইফকে এজড বলছে? এটার কারণ হলো তার নিজে এজড হলেও তার ভিতরে ভিক্টোরিয়ান স্পিরিট থাকার কারণে, মানে সে উদ্যমী, সে অকুতোভয়, আনডান্টেড। বাট তার ওয়াইফের ভেতরে ওই ধরনের কোনো ইয়ে নাই, আনডান্টেড না আর কি। এরপরে হোয়াট ভিক্টোরিয়ান স্পিরিট ডু ইউ ফাইন্ড ইন ইউলিসিস। ইউলিসিসের ভেতরে কোন কোন ভিক্টোরিয়ান স্পিরিটগুলো রয়েছে? 1 নাম্বার লাভ ফর অ্যাডভেঞ্চার, 2 নাম্বার লাভ ফর নলেজ, 3 নাম্বার অ্যাট্রাকশন ফর দ্য আননোন, 4 নাম্বার অ্যাট্রাকশন, আচ্ছা, আননোন অ্যান্ড আনসিন। তারপরে এরকম আরও রয়েছে যেগুলো আমরা ওই প্রথম প্রশ্নটা যেটা পড়লাম সেটাতে আমরা পাবো। তো এই কয়েকটা মোটামুটি পড়লেই তোমাদের এর ভিতর থেকে কমন চলে আসবে, তোমরা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আর এইখান থেকে, এই কবিতার ভেতর থেকে কিছু ইয়ে রয়েছে, এর নাম কি, এক্সপ্লানেশন রয়েছে। সেই এক্সপ্লানেশনগুলো পড়িও, তাহলে এখান থেকে কমন পড়ে যাবে। যেমন এখানে রয়েছে যে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, এটা একটা এক্সপ্লানেশন, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ফাইন্ড, এটা একটা গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেশন। তাহলে হাউ ডাল ইট, এই যে প্রথম যে 2 লাইন 3 লাইন, এটা এক্সপ্লেনেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিও, আর এগুলো প্র্যাকটিসের ভেতরে রেখো। আমি এখানে যে পড়াগুলো দিচ্ছি, এগুলো আমি তো জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে ব্যাপারটা এরকম না যে আমি তোমাকে পড়া মুখস্থ করে দিতে পারবো বা এরকম কিছু না। আমি জাস্ট তোমাকে বুঝিয়ে দিতে পারবো, বা এগুলোকে বড় কঠিন যে প্রশ্নগুলোকে কিভাবে আমরা ইজি ওয়েতে লিখতে পারি। যেমন এখানে ইউলিসিসের যে স্পিরিট রিলেটেড যে প্রশ্নটা আমরা পড়লাম, যেটা আমাদের সাজেশনে রয়েছে, যে এই প্রশ্নটা ভিক্টোরিয়ান ফিলোসফি বা ভিক্টোরিয়ান স্পিরিট, এইটার যেটা, সেটা আমরা ইজি করব। প্রথমে ইন্ট্রোডাকশন দেব, এরপরে ভিক্টোরিয়ান স্পিরিটগুলো কী কী সেটার একটা লিস্ট দেব, এরপরে লিস্টগুলো ধরে ধরে ইউলিসিসের ইয়েতে আমরা আলোচনা করব। তাহলে এটা হয়ে যাবে যে এরকমভাবে আলোচনাটা, যেমন expansion of empire is a feature of Victorian age. We found many exploration and many কি বলে এটাকে, মানে এক্সপানশন অফ এম্পায়ার ইন ভিক্টোরিয়ান এজ। এটা দিয়ে আমরা বলবো যে হিয়ার ইউলিসিস wants to explore and expand, want to explore new কি বলে এটাকে, new places, and want to add those with his country, এভাবে আর কি আমরা বলতে পারি। কিছু জিনিস আছে এগুলো একটু অনেক সময় বানিয়ে লিখলেও কিন্তু ভুল হবে না। মেইন যে কথাটা সেটা ঠিক রেখে একটু বানিয়ে লেখা যেতে পারে। অনেক সময় এরকমটা হয় যে বইতে তো আমি এটা পড়িনি, তাহলে কেন লিখবো? অনেক সময় এটুকু লেখা যেতে পারে প্রশ্নের ভেতরেও। তারপর অনেক সময় এরকমটা হয় যে
এগুলো একটু চোরা বুদ্ধি, আমি বুদ্ধিটা দেই, তবে এটা তোমরা কাউকে বলিও না, বললে বলবে যে পাগলের বুদ্ধি, কিন্তু এগুলো অনেক সময় কাজে দেয়। যখন তোমার হচ্ছেই না, ধরো এই প্রশ্নটা তুমি লিখছো, লিখতে গিয়ে তুমি দেখছো যে আরো 5 মিনিট তুমি লিখতে পারবা, বা প্রশ্নটা অতটা বড় হলো না, তখন নিজেই একটা পয়েন্ট বানিয়ে একটা স্ট্যান্জা করে দিয়ে দিতে পারো। এগুলো আবার সবটাতে করিও না, কারণ টিচাররা অনেক সচেতন, ধরে ফেলবে কিন্তু। কিন্তু দুই একটা জায়গায় এরকম দিলে ওটা ধরলেও অপরাধ হিসেবে নিবে না। হ্যাঁ, হয়তো এখানে তোমরা অন্য কোনো একটা হয়তো রোমান্টিক এজের একটা ফিচারই এখানে তুমি অ্যাড করে দিলা। দেখা গেল যে তুমি হাই ইমাজিনেশন, এটা তুমি অ্যাড করে দিলে, এবং এটা ডেসক্রিপশন মানে ডেসক্রিপশনে তুমি এইভাবে লিখলা যে এখানে রোমান্টিক ভিক্টোরিয়ানরা হাইলি ইমাজিন করতো, এবং তারা ইমাজিন করে কোনো একটা দিকে বেছে নিত, এবং বেছে গিয়ে তারা সেই দিকেই এক্সপ্লোরেশনের উদ্দেশ্যে যাত্রা করতো, অ্যাডভেঞ্চার করতো, এবং আলটিমেটলি গিয়ে তারা এরকম অনেক কিছুই ফার্স্টলি যাদের এটা ইমাজিনেশন ছিল, কিন্তু পরবর্তীতে তারা এটা আবিষ্কার করে, এবং সেখান থেকে তারা নতুন নতুন দেশ আবিষ্কার করে বা প্লেস আবিষ্কার করার পরে তাদের কান্ট্রিটাকে, তাদের বা তাদের যে দেশটাকে সেটাকে এক্সপ্যান্ড করে, তাদের এম্পায়ারটাকে এক্সপ্যান্ড করে, এরকমটা আমরা বলতে পারি। মানে অনেক সময় আছে যে প্রশ্ন ছোট হয়ে গেল, তখন একটু বানিয়ে আর কি ইয়ে করা। আচ্ছা, এখন কথা হলো যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন আছে? রাত্রি 11টা, অনেকেরই ঘুম ধরে গেছে। যেমন স্যার আমাদের লেখাগুলো স্যার কবে দেখে দিবেন যে আপলোড দিতে? ও আচ্ছা, আপলোডটা লেখা আছে তাই না? আচ্ছা, আমি এখনই দুই একটা দেখে দিই। সবগুলো 100% দেখা যাবে না আর কি। 100% দেখা যাবে না, এটার কারণ হলো, যেমন আমরা এটা একটু দেখি, এটা কি আছে। How does Milton find consolation at the end of the poem of his blindness? হ্যাঁ, এটার লেখার সাইজ ঠিক আছে, স্টাইলও ঠিক আছে। জন মিল্টন is a bright star in the history of English poetry. His contribution to the field of English epic is immeasurable. He writes poems to express his firm faith in God. In, in the other words, in his poems, he tries to justify the ways of God to man. Similarly, his sonnet on his blindness. আচ্ছা, এখানে কনসোলেশনটা কিভাবে করলো গড। আচ্ছা, এটা কি লিখেছো, কেটে দিয়েছো মনে হয় এগেইনস্ট লিখতে গিয়ে। কমপ্লেনিং এগেইনস্ট দ্য উইল অফ গড ইজ ফুলিশ, সাবমিট টু দ্য গড। হ্যাঁ, এই যে এই জায়গায় এরকম ফাঁকা দিবা, এখানে এই যে স্পেসিংগুলো খুব সুন্দর আছে, লেখার স্টাইলটাও ঠিক আছে, বড় বড় করে লেখা। দেখো একটা লাইনে সে লিখেছে কয়টা, একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাতটা ওয়ার্ড। পরীক্ষার খাতাগুলো যদিও আরেকটু মোটা হয়, তোমার বাজারে যে খাতাগুলো পাওয়া যায় সেগুলো তোমরা এসএসসি ইন্টারে দেখেছো, ওই একই খাতা হয়, তো ওই খাতাগুলো একটু বড় হয়, তো সেখানে দেখা যায় যে 10টা ওয়ার্ড এঁটে যায় একটু বড় করে লিখলেও। তো এই এরকম বড় করে লিখবা, লেখা লাগবে কম বাট পাতা হবে বেশি, আবার লেখাগুলো যথোপযুক্ত যদি লিখতে পারো তাহলে কিন্তু ভালো মার্কস পাবো। অনেক সময় এমন হয় যে তুমি অনেক সুন্দর লিখেছো কিন্তু লেখা ছোট ছোট হওয়ার কারণে তোমার লেখাটা কম দেখা যাচ্ছে। ওই তখন কিন্তু স্যারদের আর ওই চোখ চোখ ভরে না আর কি, চোখের খিদা পেটের খিদা আছে না, পেটের খিদা বললেও চোখের খিদা তখন আর ভরে না, তখন কি করে তারা মার্কস কমায় দেয়। Milton has the deep belief in the justice of God. He realizes that God doesn't care for the service of man. It is the duty of man to use the gift of God. এটা ঠিক আছে। Okay, God doesn't need either his own gift or man's service. God's status. আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। এগুলো লিটারেচারের কোনো কোশ্চেনই 100% ঠিক না, আবার কোনো কোশ্চেনই 100% ভুল না। এগুলো লেখার পরে স্যারদের একটা বিবেচনার উপরে মার্কস দেয় টিচাররা। সো
সো এই প্রশ্নটাতে তুমি পাবা হচ্ছে ভালো মার্কস পাবা। এখানে 4-এর মধ্যে তুমি 3 পেয়ে যাবা। চারের মধ্যে 3 পেয়ে যাবা। অন হিজ ব্লাইন্ডনেস ফারজানা আক্তার কি লিখেছো? তোমার ছবি লেখাটা গুলো খুবই ব্লার হয়ে আসছে, যার জন্য দেখতে কষ্ট হচ্ছে। জন মিল্টন is regarded as one of the greatest poets of English literature. The masterpiece of John Milton is the most successful epic of English literature. এই সেন্টেন্সগুলো একটু অন্যরকমের হয়েছে, হ্যাঁ। The name of which is paradise. এখানে বি লিখে ফেলেছো নাকি? এই লেখাগুলোর ক্ষেত্রে একটু সাবধানী হয়ে লিখতে হবে। মানে প্রথমে ছোট হাতে লিখে ফেলেছিলে নাকি? Paradise Lost. Milton had also composed many other poems. Some of sonnets are remarkable for. আচ্ছা, এই যে এটা হচ্ছে তোমার এই লেখাগুলো হয়েছে ওই যে পাটিসাপটা পিঠার মতো। পাটিসাপটা পিঠা দেখেছো না? প্রথমে আমাদের মানে বাড়ির আম্মা, মানে আমার আম্মারা কিভাবে করে, প্রথমে পাটিসাপটা পিঠাটা ওই হাঁড়ির ভেতরে বিছিয়ে দেয়, এরপরে ওটাকে জোরে জোরে মানে পাটিসাপটা করে। তো এই যে এই লেখাটার ভেতরে কোনো ইয়ে নাই, মনে হচ্ছে যেন শুধু পাতা ভরে রাখা। এখান থেকে শুরু হয়েছে, কোনো স্ট্যান্জা নাই, এখান থেকে শুরু হয়ে এইখান থেকে শুরু হয়ে এইখানে এসে স্ট্যান্জা। তো এইটা দেখলেই টিচাররা বিরক্ত হবে এবং এই জাতীয় সেন্টেন্সগুলো পড়ে না, এই জাতীয় প্রশ্নগুলো। তো তোমাকে ওইভাবেই লিখতে হবে যাতে করে এই যে আবার শুরু হলো, এখানে মনে হয় একটা স্ট্যান্জা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, এইখানে এটা আবার ঠিক আছে। তো একটা জিনিস যেটা মাথায় রাখবে, যেমন তুমি এই প্রশ্নটা লিখে আমি একবারে নিশ্চিত বলে দিতে পারি 10-এ তুমি পাবা 4। 10-এ তুমি 4 পাবা, কারণ তোমার লেখাটা মানে যখন এত লেখা একসঙ্গে এভাবে দেখবে টিচাররা, কোনো ভাগ ভাগ করা নাই বা স্ট্যান্জা নাই, তখন তোমাকে মার্কস কমিয়ে দিবে। আচ্ছা, এগুলো পড়ে না, এগুলো ডিটেইলস একবারে মার্কস দিয়ে দেয়। তো এখানে যে আগের এই খাতাটা দেখলাম না, এই খাতাটা দেখো না, তোমার মতোই করেই কিন্তু ফাঁকা ফাঁকা করেই লেখা আছে, বাট এখানে স্ট্যান্জাগুলো ছোট ছোট করা আছে। এরকম ছোট ছোট স্ট্যান্জা করে করে লিখতে হবে। তুমি যেটা লিখেছো, কই গেল? তুমি যেটা লিখেছো, আমি যদি ধরি যে এইখান থেকে ইন্ট্রোডাকশন শুরু হয়েছে এবং এইখান থেকে শুরু হয়ে এইখানে এসে শেষ হয়েছে ইন্ট্রোডাকশন, আমি যদি এটা বলি তাহলে ভুল না হবে না, কারণ ইন্ট্রোডাকশন করার কথা, ইন্ট্রোডাকশন তুমি এত বড় করেছো। টিচার এটা যদি মনে করে মার্কস কম দেয়, কিচ্ছু করার নেই। তুমি হয়তো বলবা এসে যে স্যার আমি তো হেভি লেখা লিখলাম, হেভি পরীক্ষা, কিন্তু মার্কস নাই, কারণ এই যে এই প্রেজেন্টেশনের অভাব। ইন্ট্রোডাকশনটা যেটা করতে হয়, এই যে এটা হচ্ছে পারফেক্ট ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন শুরুর পেজেই এতখানি দিয়ে সেই পেজে আবার আরেকটা স্ট্যান্ডার্ড 2-3 লাইন লিখতে হয়। ইন্ট্রোডাকশন এরকম ভাবে শুরু করে সেই একই পেজে ফার্স্ট পেজেই আবার আরেকটা স্ট্যান্ডার্ড 2-3টা লাইন এরকম ভাবে লিখে পরের পেজে যেতে হয়, এবং এইভাবে ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হবে। আর কার কার লেখা রয়েছে এটা? এটাকে লিখেছে নিশাত শিকদার। হ্যাঁ, এটাও সুন্দর আছে। The poem I Wander Lonely as a Cloud is a beautiful specimen of romantic poetry. It's a good example of Wordsworth's belief in the communion between nature and the man and nature's healing power. The spontaneous overflow of powerful feelings recollected in tranquility. ঠিক আছে। এই যে ওয়েল নোন, ওয়েল তারপর নোন, এইটার ভিতরে একটা হাইপেন দিবা। এগুলোর ভিতরে এগুলো
হাইফেন দিয়ে লেখা হয়, তোমার বইতেও দেখবে এখানে হাইফেন দিয়ে লেখা আছে। হ্যাঁ, এই যে সুন্দর করে লেখা, এরকম ছোট ছোট স্ট্যান্জা করে করে লিখতে হবে। একবারে যদি ওইভাবে লিখো বিছানার চাদরের মতো বিছায় দাও তাহলে কিন্তু হবে না। ভালো লিখে আসবা, অনেক লিখে আসবা, কিন্তু মার্কস পাবে না। যেমন এখানে ছোট স্ট্যান্জা, টিচার হয়তো এটুকু দেখলো, দেখে এসে বললো আচ্ছা এখানে একটু পড়ি তো, দেখি তো কি লিখছে। দ্য পোয়েট ডিসক্রাইবস অ্যাবাউট ড্যাফোডিল flowers. It can be said that the poem is an objective author position. এটা হইলো poem is objective, এটুকুই থাকো, author position দেওয়ার দরকার নাই। But there are a lots of elements of subjectivity, এটা থাকতে পারে। এইভাবে যখন তুমি শুরু করবে, the tone of the poem is emotional, joyous, happy, love of nature, এই যে এগুলো এইভাবে তুমি লিখতে পারো। এই যে অনেক সুন্দর আছে, তবে কোটেশন কই? কোটেশন দিয়েছো কই? চোখেই তো পড়ছে না। নাই, কোটেশন নাই। কোটেশন বিহীন, স্যার দেইনি। কোটেশন বিহীন প্রশ্ন লেখা আর লবণবিহীন তরকারি। আমি রান্না বান্না করি তো মাঝে মাঝেই, তোমার ভাবি যখন বাসা থেকে চলে যায়, মানে বাপের বাড়ির উদ্দেশ্যে বা আমাদের গ্রামের বাড়িতে, তখন আমাকে রান্না করে খেতে হয়। আজকেই যেটা করবো আর কি একটু পরে। তো এই রান্না করতে করতে আমি রান্না বান্না মোটামুটি ভালো পারি, তার জন্য আমি ম্যাক্সিমাম এক্সাম্পল দিই রান্না বান্না থেকে। তো এই রান্না বান্নার কথাটাই এজন্যই বলছি যে তুমি যখন কোটেশন দিবা না, মানে তুমি তরকারিতে লবণ দিলা না, তাহলে তোমার তরকারিটা কেমন টেস্ট হবে একবার বুঝে নিতে হবে। বা তুমি গরুর মাংস রাঁধছো, সেখানে গরম মশলা দিলা না, তাহলে তোমার মাংস কেমন স্বাদ হবে এটা বুঝে নিতে হবে। ঠিক এরকম এই প্রশ্নটায় যদি তুমি দুইটা কোটেশন দিতা, তাহলে এই প্রশ্নটায় তুমি নিঃসন্দেহে 6 মার্ক পেতা। কিন্তু যেহেতু কোটেশন দাওনি, এখন তুমি এটাতে পাবা হচ্ছে 4.5 বা 5, এরকম। সো 6 মার্ক মানে হচ্ছে 10-এ 60, 100-তে 60 মার্ক বা 60% মার্ক। তো এটা মাথায় রেখে দিতে হবে। আর এই জাতীয় কোটেশনগুলো তো খুবই ইজি। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতার কোটেশন খুবই ইজি। 10,000 saw at a glance, এই যে এই লাইনটুকু দিয়ে দিলেও হয়ে গেল। তো এইগুলো মিস করা যাবে না। কিছু কবিতা আছে যেগুলোতে কোটেশন, মানে কিছু কবিতা না, মানে কবিতার লাইনগুলো, কিছু কিছু লাইন আছে যেগুলো এমনভাবে পড়তে হবে যে এগুলো যেন একেবারে 4th ইয়ার মাস্টার চাকরি পর্যন্ত কাজে লাগে। কারণ অনেক জায়গাতেই ধরো আমি আমি আমার কোম্পানিতে যখন লোক নেই, আমার কোম্পানিতে ধরো আমি লিটারেচার থেকে দেওয়া, আমি বসে আছি, আর কেউ একজন যদি আসে, ধরো আমাদের কোম্পানিতে আমরা মাঝে মাঝে রাইটার নেই যারা ব্লগের বা ওয়েবসাইটের জন্য লেখালেখি করে। তখন আসলো ইংলিশ লিটারেচার থেকে অনেক ছেলেপেলে আসে যে তারা লিখতে চায়। তো আসলো, তখন আমরা তাদেরকে প্রশ্ন করতে গিয়ে স্বভাবতই আমরা তখন প্রশ্ন করি, "ও আচ্ছা আপনি ইংলিশে পড়েন, আপনি কোন কোন রাইটারদেরকে পড়েছেন?" তখন বললো, "আচ্ছা এই রাইটারের একটা কবিতার নাম বলেন তো, অমুক কবিতা, ওইখান থেকে 2টা লাইন বলেন তো।" তো এইগুলো কিন্তু চলে আসবে, সরকারি চাকরিতে গেলেও এইগুলো চলে আসবে। আবার কিছু জায়গাতে তোমাকে ধরেই, মানে ধরবেই এটা যে তুমি লিটারেচারে পড়ো, তাহলে এই যে এটা বলো তো কি। তো এগুলো সবসময় মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে, কোটেশন দিতে হবে। আর কি আছে, আর কার আছে এখানে? সঞ্জিদ আলম নসিব, সঞ্জিদ আলমের লাইন বাঁকা হচ্ছে কেন? হুম? আর এসব প্যাডে লেখা যাবে না। এসব প্যাডে লেখা মানে হচ্ছে, মানে লেখার অভ্যাস নষ্ট করা। তুমি এখনই ওই খাতায় লিখতে হবে। বাজার থেকে ওই যে পেজগুলি কিনতে পাওয়া যায়, রিম হিসাবে এক রিম কিনে নিয়ে আসবা, নিয়ে এসে ওগুলা দিয়ে খাতা বানিয়ে বানিয়ে পড়া শুরু করবা, লেখা শুরু করবা। আর মার্জিন দিতে হবে সুন্দর করে। এগুলো মার্জিন টার্জিন কিচ্ছু না, এই খাতা দেখাই না দেখাই ভালো। এই যে কালার পেন ব্যবহার করছো, কেন কালার পেন ব্যবহার করা যাবে না? তোমার টিচার যদি বলে থাকে যে হ্যাঁ কালার পেন ব্যবহার করেছে, খুব সুন্দর লাগছে, এটা সেটা, ওই একটা টিচার বলছে, বাট সবাই কালার পেন পছন্দ করে না। এই যে তুমি কোটেশন দিয়েছো, দুই পাশে কোটেশনের চিহ্ন নাই, তো
তো এই প্রশ্ন এভাবে লিখলে মার্কস পাবা না। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে দোষ দিলে কিন্তু লাভ হবে না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is a well-known poet of the Romantic period. Wordsworth took this issue, this issue বলতে কোন issue of romanticism very seriously. To him, nature was a living being, a friend, and a healer. The poem I wandered lonely as a cloud. দেখো এখানে ভুলগুলো কতগুলো দেখো। The poem I wandered এখানে লিখেছো, এখানে ক্লাউডের সিটা ছোট হাতের, এগুলোর ক্ষেত্রে সব ক্যাপিটালাইজ করতে হবে। is a beautiful nature poem. It deals with the beauty of daffodils and their impact on the poet's mind. However, Wordsworth is not so interested in nature as he is in the interaction between man and nature. Here nature spontaneously makes communion with the human soul. Ireland only as a cloud is a perfect embodiment of Wordsworth's doctrine about nature. Love of nature is an ঠিকই আছে, কিন্তু এই যে এই জিনিসগুলো করা যাবে না। এটা এই প্রশ্নটা লিখে তুমি মার্কস পাবা হয়তো 4 বা 4-এরও নিচে, ছোট হয়েছে অনেক। এটা কি তুমি পার্ট সি এর জন্য লিখেছো না, কমেন্ট অন হোয়াটসঅ্যাপ ট্রিটমেন্ট অফ নেচার? পার্ট সি এর জন্য এই প্রশ্নটা খুবই ছোট, এটাতে তুমি 3.5 মার্ক পাবা। মানে তুমি এইভাবে লিখলে ফেল চলে আসবে। তো এটাতে চেষ্টা করতে হবে আর একটু অন্যভাবে লেখার। ওই যে আমি প্রথমে যে খাতাটা দেখলাম ওই খাতার মতো করে তুমি লেখার চেষ্টা করবা। কিছু সময় নিজেকে অন্যদেরকে ফলো করতে হয়, সবসময় মানে ইয়ে করে ফলো করা না, একটু মানে আর চোখে, একটু বাঁকা চোখে ফলো করতে হয়। বাঁকা বলতে আমি হিংসার চোখে বলছি না, মানে চুপ চুপ করে। যেমন তুমি একটু, যেমন আমি বলছিলাম যে এই যে প্রথম খাতা একটা দেখলাম না, এটা কে লিখেছিল, লাইলা আক্তার, এর খাতাটার স্টাইলটা তুমি ফলো করো। দেখো মার্জিন দিয়েছে, দেখো এখানে প্রথম পাতায় কতটুকু লিখেছে, কয়টা স্ট্যান্জা লিখেছে। দেখো এই লেখাটা এখান থেকে শুরু করেছে, যাতে করে এখানে যে আলাদা স্ট্যান্জা এটা ভালো করে বোঝা যায়। এই লেখাটা এখান থেকে শুরু করেছে। এর হাতের লেখাও যে খুব ভালো সেটা কিন্তু না, কিন্তু ডেকোরেশনটা ভালো। অনেক সময় এমন হয় না যে শাক পাতা দিয়েও খেতে দিলেও ডেকোরেশনটা যদি সুন্দর থাকে, হ্যাঁ, ওই খাবারটা মানে ওই খেতেই মন চায় আর কি। তো এখানে ব্যাপারটা দেখো, এইভাবে আমাদেরকে শুরু করতে হবে, মানে লিখতে হবে আর কি। আচ্ছা, তাহলে নেক্সট দিনে তুমি এটা ঠিক করার চেষ্টা করবা। আর হাতের লেখা এখনো বাঁকা হওয়া, এটা হচ্ছে না লেখার, মানে না লেখার জন্য বেশি বেশি লিখতে হবে, তাহলে হাতের লেখা ঠিক হবে। বেশি বেশি লিখতে হবে। এরপরে স্যার, হ্যাঁ স্যার আমি মাত্র একটা অন হিজ ব্লাইন্ডনেস এর একটা আপলোড করছি, এইটা একটু দেখে দেন স্যার। আমি কোটেশন দেই নাই, এরপর থেকে দিব। কই, তারপর কোন লেখাটা জায়গায়, একটু দেখে কোথায় দিন। কোথায়? স্যার মাত্রই আপলোড করছি, এই মাত্র। আচ্ছা, তাহলে আগে যারা আপলোড করছে তাদেরটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, এইটাও আমার স্যার, এইটাও দেখে দিন। আচ্ছা, এখানে এটা কার? নিশাদ সিকদার। আচ্ছা, একজন কথা বললা কি নিশাদ সিকদার, তাই না? এই যে এটা তো ভুল, জি স্যার। সনেট 18, এটা ভুল, নামের বানানেই তো ভুল করে ফেললা তুমি। 18 এর এই যে এক্স তারপরে ভি এগুলো একটু আরো বড় বড় হবে। সনেট 18, তাহলে এটা যখন লিখলা তখন এরপরে একটা আন্ডারলাইন অথবা একটা কোটেশন, কই, এটা তো কবিতার নাম। ইজ আ শেক্সপিয়ারিয়ান সনেট, ইট ইজ, অর্থাৎ 10 মিনিট আছি আমি লাইনে, কেটে গেলে বুঝবো যে ক্লাস শেষ। It is 18th sonnet of the long sequence of Atho sonnet William Shakespeare. It is a lyrical poem consists of the 14 lines, 14 iambic pentameter, 14 lines of iambic pentameter. আচ্ছা,
আচ্ছা, দ্য রাইম স্কিম অফ দিস সনেট ইজ এবিসিডি আর কি। এটা উইলিয়াম শেক্সপিয়ার is one of the greatest playwrights in Elizabethan period. He glorifies his friend in আচ্ছা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এই জায়গাগুলো ভুল খুঁজছি। যেমন উইলিয়াম শেক্সপিয়ারের বানানের মধ্যে আমি ভুল খুঁজছি, পাইলাম না। ওয়ান অফ এর পরে এরপরে যেই নাউন বা প্রোনাউন লিখেছে সেটা প্লুরাল করেছে কিনা এখানে আমি ভুল খুঁজছি। টিচাররাও এই জায়গাগুলোতে ভুল খুঁজে। যেমন এখানে দেখো আমি সনেট 18 এর ভেতরে এখানে বানানের ভেতরে বা এখানে কি কোথায় ভুল করেছে এটা আমি ভুল খুঁজেছি, পাইনি। তো এরকম যখন প্রথম পাতাতেই স্টাইল ঠিক আছে, ধরো এখান থেকে শুরু করেছে, এখান থেকে শুরু করেছে, মাঝখানে ইন্ট্রোডাকশন আলাদা, স্ট্যান্ডার মাঝখানে একটা ফাঁকা দিয়েছে, এরপরে যখন বানানগুলোও ঠিক আছে তখন কি করবে, প্রথম পাতা দেখার পরেই আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে প্রথমেই তোমার প্রতি সে খুশি হয়ে গেল। এরপরে যখন এখানে একটা ব্রেক পাবে, আচ্ছা দেখতে আবার কি লিখেছে, দ্য ফিগারস অফ স্পিচ অফ দিস পোয়েম আর গিভেন ফলোড, এটা হলো কি গিভেন বিলো, নিচে দেয়া হলো। আর অ্যাজ ফলো যদি এটা বলতা তাও ছিল, আর গিভেন বিলো। মেটাফোর সামার্স ডে, এটা মেটাফোর। আচ্ছা, তো পার্সনিফিকেশন, হিজ গোল্ড কনফ্লেকশন, এটা কি পার্সনিফিকেশন? হিজ আছে কি? আচ্ছা, হিয়ার হিজ ইমপ্লাইজ দ্য সান। আচ্ছা, হিজ যদি থাকে তাহলে আছে, আমি ভুলে গেছি। আচ্ছা জি স্যার আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তারপরে এগুলা ঠিক আছে। তারপরে থিম অফ দ্য পোয়েম ইজ স্ট্যাবিলিটি অফ বিউটি আর নেভার অ্যান্ড হিজ উইল ইমর্টাল। আচ্ছা, হিজ বিউটি উইল ইমর্টাল, এখানে উইল, এখানে কি দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য স্ট্যাবিলিটি অফ বিউটি অ্যান্ড লাভ ফর দ্য ফেয়ার ইউথ উইল নেভার এন্ড অ্যান্ড হিজ বিউটি উইল ইমর্টাল। উইল, এখানে উইল রিমেইন এটা বলতে পারো, ইমর্টাল থাকবে। আচ্ছা, এভাবে লিখতে পারো। তবে এটা কিন্তু তোমার আগে একটা খাতা দেখলাম ওইটার মতো সুন্দর হয়নি। এটা কোটেশন তো দিতেই হবে, কোটেশন না দিলে হবে না। আর যে লেখাগুলো বাঁকা বাঁকা হয়ে গেছে, এটা এরকম এত বাঁকা হলো কেন? আচ্ছা, এটা কার? ফারজানা ইয়াসমিন, ডিসেম্বর 2020। ও, এটা গত বছরের অক্টোবর। আচ্ছা, এটা আগেকার। ঠিক আছে, এগুলো দেখছি না, রিসেন্ট এখন বর্তমানে যেগুলো সেগুলো দেখবো পরীক্ষার আগে। তুমি কই দিয়েছো, কই? রিফ্রেশ দিতে হবে। অন হিজ ব্লাইন্ডনেস। আচ্ছা, এই ডেকোরেশন গুলো করিও না, এগুলো এই যে কালার পেন্সিল দিয়ে লিখছো তো এটা পরীক্ষার খাতাতেও চলে যাবে। তো এগুলো কিন্তু আমি বলছি না যে এগুলো করলে ভুল হবে, কিন্তু 100 জন আর 100 জন টিচারই এটা পছন্দ করে না। দেখবা ধরো 95% মানে পছন্দ করে, 5% পছন্দ করে না। এবার ওই 5 জনের কাছে তোমার এই খাতাটা গেল, তখন কি করবা? এটা আবার ঠিক আছে, ক্লিন লেখা আছে, পাতাগুলো ইয়ে আছে। On his blindness is one of the best of the few sonnets written by John Milton. ঠিক আছে, মিল্টন বানানগুলো আর একটু এগুলো একটু ঠিক করার চেষ্টা করবা, সুন্দর করার চেষ্টা করবা। The poem is a Miltonic sonnet which is about his blindness. ঠিক আছে, সুন্দর আছে। The central idea of the poem is about the poet's blindness, and he is worried that he has become blind before half of his lifetime is past. His poetic talent has become useless, though his soul is more bent to serve his maker God with that talent. এটা ঠিক আছে। John Milton lost his eyesight in Atho as early as Atho. আচ্ছা, কোটেশন দাওনি, কোটেশন না দেওয়া করবো না। এই যে হাতের লেখা এত বাঁকা হয়ে গেলে হলো, এটা তো হাই স্কুলের স্টুডেন্টদের মতো হয়ে গেল।
sonnet is a 14-line lyric poem in iambic pentameter with a special arrangement of the rhymes. The poet, আচ্ছা এটা কি আলাদা কোশ্চেন না ওইটাই লিখছো? ওইটাই। This the sonnet is a successful one indeed. Milton has exhibited his poetic power. আচ্ছা আমাকে একটু বলো তো এটা কি তুমি ধীরে ধীরে লিখে এরকম হয়েছে নাকি পরীক্ষার খাতায় তুমি লিখলে এরকমটাই হবে জোরে জোরে লিখলে? না স্যার, আমি একটু আগে মানে একটা বইয়ের উপরে রাইখা তাড়াতাড়ি করতেছিলাম, তো এই জন্য এরকম হয়ে গেছে। আপনার ক্লাসও শুরু হয়ে যেতেছিল না তাই। আমি ওটা বলতেছি না, আমি বলছি এটা কি জোরে জোরে লিখার পরে এরকম লিখা নাকি ধীরে ধীরে লিখার পরে এরকম লিখা? হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা তাড়াতাড়ি লিখছি, এটা একদম খুব পরীক্ষার স্পিডে খাতায় এরকম লিখছি। জোরেই লিখো তাই তো? তাহলে ঠিক আছে, এরকম হ্যাঁ লেখার স্টাইলটা এটা রাখবা। আর যে হাতের লাইনগুলো যাতে বাঁকা না হয়, যে এটা অনেক বাঁকা হয়ে গেছে। আপনার ক্লাস শেষ করার পরে আমি এটা শুরু আর করছি, তারপর আপনি ওই ক্লাস শুরু করার আগে আমি এটা শেষ করে মাত্র আপলোড করছি। হুম, আর হচ্ছে তুমি কোটেশন দিবা, কোটেশন না দেওয়া করবা না। দেখি দুইটা কোশ্চেন কি আছে। আর উনি বড় লোকস, সেই বড় লোকস কে? আচ্ছা, আহ, এটা ফান করেছে, আবার তোমরা মাইন্ড করো না আর কি। তোমরা এখানে যারা আছো সবাই মানে ফ্রেন্ড, এটা মনে করিও। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা সবাই আর কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আর এভাবে খাতা মানে লিখে লিখে দিবা, নইলে আমি শুধরে দেবো কিভাবে? যেমন সঞ্জিত তুমি দিয়েছো, সঞ্জিত আলম, আর তোমারটা আমি ধরে দিতে পারলাম এবং বুঝতে পারলাম তোমার মানে কোন জায়গায় প্রবলেম। তো এরকম ভাবে তুমি নেক্সটে আবার একটু ঠিকঠাক করে আবার দিবা, আবার যদি কোনো সমস্যা থাকে ওটা ধরে দেবো। আর আরেকটা জিনিস, যে খাতার স্টাইল বা এগুলো খাতা দেখা, এগুলোর আমার ব্যাপক এক্সপিরিয়েন্স আছে। ব্যাপক এক্সপিরিয়েন্স এজন্য বলছি যে আমরা একটা সময় নিজেরাই কোচিং সেন্টার দিয়েছিলাম। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা তখন থার্ড ইয়ারে পড়তাম, আমরা ফার্স্ট সেকেন্ড ইয়ার পড়াতাম। যখন ফোর্থ ইয়ারে উঠলাম তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ালাম। ইভেন যখন ওল্ড ফোর্থ ইয়ারে হয়ে গেলাম তখন আমরা নিউ ফোর্থ ইয়ারকে পড়াতে শুরু করলাম। সো তাদেরকে খাতা দেখে বা তাদের ইয়ে করে একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। সো আমি আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো যে কোন খাতাগুলো কেমন মার্কস পাবে বা এরকম ইয়েগুলো। তো তোমরা হতাশ হবে না, তোমরা খাতাগুলি দেখিও, আমি বলে দেবো সবই। যারা দেখাচ্ছ না, যারা লিখছো না, হয়তোবা তারা নিজেরা ঠিকঠাক করে নিচ্ছ, এটা করলে ভালো, তবে একটু করে দেখালে ভালো হতো। আমি চাই না যে তোমাদের এই গ্রুপ থেকে আগামী বছর আবার কেউ এসে বলুক যে আমার ইমপ্রুভ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা 7 জন আছো, 6 জন আছো, ভালো থেকো। অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে কষ্ট দিলাম। এই তো পরীক্ষা পর্যন্ত কষ্ট দেবো, তারপরে আর কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।